জয় শ্রীকৃষ্ণ। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে আবারও একবার মুক্তির পাঠশালাতে স্বাগতম। আজকে আমাদের ক্লাস হচ্ছে তোমাদের পঞ্চম শ্রেণীর প্রশ্ন বিচিত্রা বইয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আমরা গণিতের প্রথম স্কুল আজকে করব। ঠিক আছে, গণিতের প্রথম স্কুল আজকে করব। খুব সুন্দর করে আমরা শিখবো। সামনেই আমাদের সেকেন্ড ইউনিট টেস্ট রয়েছে, তো তার পূর্বেই আমাদের যা যা কিছু রয়েছে সবকিছুই আমরা খুব সুন্দর করে সমাধান করব গণিতে। চলো দেখো প্রথম স্কুলে কি কি রয়েছে আমরা এক এক করে করছি। দেখো দেখো প্রথমে একের দাগের প্রশ্ন রয়েছে। একের ক, লঘিষ্ঠ আকারে পরিণত করো 84/102। তাহলে লঘিষ্ঠ আকারে পরিণত কথার অর্থ কি? কোনো একটা ভগ্নাংশের লব এবং হরকে কেটে ছোট করতে হবে, অর্থাৎ নির্দিষ্ট একটা পূর্ণ সংখ্যা দিয়ে এই দুটোকে কি করতে হবে, এই দুটোকে কাটাকুটি করতে হবে আমাদেরকে। তাহলে এটাকে তুমি ছোট ছোট সংখ্যা দিয়ে ভাগ করতে পারো। তুমি যদি বড় কোনো নামতা জানো, বড় কোনো সংখ্যার নামতা জানো, তুমি সেটা দিয়েও ভাগ করতে পারো। আমি ধরো 2 দিয়ে ভাগ দিচ্ছি এক এক করে। তাহলে যদি এটাকে 2 দিয়ে ভাগ দিই, 2 4 8, 2 2 4। এটাকে ভাগ দিলে 2 5 10, 2 1 আবার চলে যাবে। এরপরে আমি কতই দিচ্ছি? এরপরে আমি ধরো 3 দিচ্ছি। 3 যদি দিই তাহলে আমাদের কত হবে? 14 3 42। এটা যদি 3 দিই 17 3 51। তাহলে আমাদের উত্তর কত চলে এলো? 14/17 আমাদের সঠিক উত্তর হয়ে গেল একের ক। ওকে, চলে আসবো দুয়ের দাগের প্রশ্ন। কি বলেছে? পয়সাকে টাকা পয়সাতে পরিণত করতে হবে। তাহলে প্রথমে আমরা ভাববো পয়সার সঙ্গে টাকার সম্পর্কটা কি। না, আমরা প্রত্যেকেই জানি 1 টাকা সমান হচ্ছে 100 পয়সা। অর্থাৎ আমাদের টাকাকে পয়সা করতে হলে 100 দিয়ে গুণ করতে হবে, পয়সাকে টাকা করতে হলে 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এই আমাদের পয়সা রয়েছে, এটাকে আমি যদি টাকা করতে চাই তাহলে কি করব? 100 দিয়ে ভাগ করব। তাহলে 100 দিয়ে যদি ভাগ করি আমাদের কত হবে? 100 একে 100, কত নামলো? 2 শূন্য। বারবার এই ভাগ বুঝিয়ে থাকি, এখানেই কিন্তু শেষ নয়। দেখো 2 বিয়োগের পরে এসছে, কিন্তু এই শূন্য কিন্তু বিয়োগের পরে আসেনি। এই শূন্যকে কিন্তু এখন আমরা ভাগ দেইনি, এই শূন্যকে আমাদের ভাগ দিতে। কত দিয়ে দেব? একে দিলেই তো বেশি হয়ে যাবে, 100 একে 100। শূন্যে দেব 100 শূন্যে 0। তাহলে আমাদের কত নামলো? 20 আমাদের ভাগশেষ থেকে গেল। তাহলে উত্তর আমাদের হয়ে যাবে 10 টাকা 20 পয়সা। আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কত টাকা কত পয়সা? 10 টাকা 20 পয়সা। গয়ের দাগ। এই দুটোর মধ্যে কোনটা বড়? যখনই কোনো দশমিক সংখ্যার বড় ছোট বের করতে বলবে, সর্বদা তুমি প্রথমে পূর্ণ সংখ্যাটাকে দেখবে। পূর্ণ সংখ্যা মানে কি? যেটা দশমিকের আগে আছে, ওই পূর্ণ সংখ্যাটাই তুমি আগে দেখো কে বড় কে ছোট। না, এখানে দেখলাম দুজনই শূন্য রয়েছে পূর্ণ সংখ্যায়, তাহলে আমরা বুঝতে পারছি না কে বড় কে ছোট। এবারে আমরা কি করব? দশমিকের পরে একটা একটা করে অঙ্ক দেখব। দশমিকের পরে এর আছে শূন্য, এরও শূন্য, তাহলে বুঝতে পারছি না কে বড় কে ছোট। তারপরেরটা এর রয়েছে শূন্য, কিন্তু এর রয়েছে 2। তাহলে যে কোনো দশমিক সংখ্যাকে বড় ছোট বের করার সব থেকে সহজ পদ্ধতি কি? প্রথমে পূর্ণ সংখ্যাটাকে দেখব, যদি মিলে যায় তারপরে দশমিকের পরে একটা একটা অঙ্ক দেখব যতক্ষণ না অমিল আসছে। তাহলে দেখলাম এই ঘরটাতে এর শূন্য আছে, 2 আছে, তাহলে বড় আমাদের হয়ে যাবে, বড় হবে 0.027 এবং ছোট হবে 0.00। চলে আসছি ঘয়ের দাগে। আয়তক্ষেত্রের অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা মানে কি? পরিসীমার অর্ধেক। আচ্ছা, আমরা আয়তক্ষেত্রের পরিসীমাটা কি জানি? আমরা যে কোনো আয়তাকার চিত্রের পরিসীমা বের করতে হলে কি করতে হয়? একটা ফর্মুলা আমরা বসিয়ে থাকি, একটা সূত্র, যে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। এই সূত্রটা আমরা বসিয়ে থাকি, যে দৈর্ঘ্য আর প্রস্থকে যোগ করে যদি আমরা 2 দিয়ে গুণ দিই তাহলে পরিসীমা চলে আসে। কিন্তু এইখানের অঙ্কে পরিসীমা নয়, অর্ধ পরিসীমা বের করতে বলেছে। তাহলে অর্ধ পরিসীমা মানে কি? অর্ধেক। তাহলে যে কোনো জিনিসের অর্ধেক করতে হলে তাকে আমরা কি করি? 2 ভাগ করি। 2 ভাগ মানে কি? 2 দিয়ে ভাগ করি। অর্ধেক মানে কি? 2 ভাগ। অর্ধ পরিসীমা মানে কি? পরিসীমাকে 2 দিয়ে ভাগ করব। তাহলে এই পরিসীমাকে যদি 2 দিয়ে ভাগ করি, দেখো 2 2 কেটে যাবে, তাহলে থাকবে কি? শুধু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এটা কিন্তু সুন্দর করে মাথার মধ্যে রাখবে, পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ।
যে একটি আয়তক্ষেত্রের অর্ধ পরিসীমা সমান কি দৈর্ঘ্য যোগ প্রস্থ। ওকে, চলে আসছি দাগে কি বলেছে, অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিণত করে। এগুলো তোমরা তো জানো, যে কোনো অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র কিভাবে করবে, লবকে হর দিয়ে ভাগ করবে। কতই ভাগ যাবে, 7 7 49। তাহলে আমাদের কত নামলো, 14 থেকে 9 বাদ দিলে 9 5 14। লেখার নিয়ম কি না, যেটা ভাগফল এসছে সেটাকে পূর্ণ সংখ্যায় রাখতে হয়, যেটা ভাগশেষ এসছে সেটাকে ওপরে অর্থাৎ লবে রাখতে হয়, ভাজকটাকে হরে রাখতে হয়। তাহলে 7 পূর্ণ 5/7 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। ভাগে চলে আসো, 67কে 100 দিয়ে ভাগ করতে বলেছে, কিচ্ছু করার দরকার নেই। যখনই 10 100 1000 অর্থাৎ একের পেছনে শূন্য থাকবে, এই জাতীয় সংখ্যা দিয়ে যদি ভাগ করতে বলে, ভাগ করাটা খুবই সহজ। কি, তুমি দেখবে শুধু একের পরে কতগুলো শূন্য আছে, একের পরে যতগুলো শূন্য রয়েছে ভাজকের ডান দিক থেকে, ভাজ্যের ডান দিক থেকে তত ঘর বাম দিকে শূন্য দশমিক বসাও। তাহলে এখানে দুটো শূন্য রয়েছে, ডান দিক থেকে বাম দিকে 2 ঘর আগে দশমিক। তাহলে এই হচ্ছে আমাদের উত্তর হয়ে যাবে 0.67। এখন নিচে 100 তে দুটো শূন্য ছিল, তাই 2 ঘর আগে দশমিক। তবে খেয়াল রাখতে হবে শূন্যগুলো যেন একের পরে থাকে, অর্থাৎ 10 100 1000 10,000 1 লক্ষ এইরকম থাকলে এটা হচ্ছে সহজ পদ্ধতি। 6 দাগ, একটি বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা অঙ্কন করা যায়, একটি বিন্দু দিয়ে অসংখ্য সরলরেখা অঙ্কন করা যায়। অসংখ্য কি করে, এই ধরো একটা বিন্দু, এটা দিয়ে কতগুলো সরলরেখা দাও, এই একটা সরলরেখা গেছে, এই একটা, এই একটা, এই একটা, এরকম আমরা কত অসংখ্য করতে পারি, অসংখ্য। ঠিক আছে, তাহলে একটি বিন্দু দিয়ে অসংখ্য সরলরেখা অঙ্কন করা যায়। দুটি বক্ররেখা পরস্পরকে কটি বিন্দুতে ছেদ করবে, আমি ধরো দুটো বক্ররেখা এঁকে নিলাম, এই একটা বক্ররেখা, আবার এঁকে দিলাম এই একটা বক্ররেখা। তাহলে দুটো বক্ররেখা পরস্পরকে কতগুলো বিন্দুতে ছেদ করেছে, অসংখ্য বিন্দুতে ছেদ করবে। দেখো এই যে এখানে ছেদ করেছে, এখানে ছেদ করেছে, এখানে ছেদ করেছে, এখানে ছেদ করেছে, আগামীতে আরো কোথাও ছেদ করতে পারে। দুটো বক্ররেখা, বক্ররেখা মানে কি বেঁকে মেঁকে চলছে, তাহলে যেহেতু তারা বেঁকে মেঁকে চলছে, তাই দুটো বক্ররেখা পরস্পরকে বিভিন্ন জায়গায় ছেদ করতে পারে, অসংখ্য বিন্দুতে ছেদ করতে পারে, অসংখ্য বিন্দুতে ছেদ করবে। হয়ে গেল। পরবর্তী 6 দাগ কি বলেছে, রেখাগুলির একটি প্রান্তবিন্দু আছে কিন্তু অপর প্রান্তবিন্দু নেই, এই রকম রেখাকে আমাদের কি বলে, রশ্মি বলে। রশ্মি, রশ্মি কি, যেমন করে টর্চ লাইট, টর্চ লাইট, টর্চ লাইট কি না, এই হচ্ছে ধরো একটা টর্চ লাইট, এই হচ্ছে ধরো একটা টর্চ। তাহলে টর্চের আলোটা কিন্তু সেই মুখ থেকে বেরোচ্ছে, কিন্তু আলোটা শেষ হবে কোথায় তার কিন্তু কোনো ঠিক নেই। দেখো আলোটা সবসময় কিন্তু ওই টর্চের মুখ থেকেই বেরোচ্ছে, কিন্তু তাহলে তার একটা শুরুর পয়েন্ট রয়েছে, স্টার্টিং পয়েন্ট রয়েছে, কিন্তু এন্ড পয়েন্ট, শেষ বিন্দু কোথাও নেই। আমি এইখানে দেয়ালে ফেলে দিলে আলোটা এখানেই শেষ হয়ে যাবে, আমি যদি একটু সরিয়ে একটা দূরে কোনো গাছের উপরে ফেলি সেখানে গিয়ে শেষ হবে। তাহলে আলোটা কোথায় শেষ হবে তার কোনো কিন্তু ঠিক নেই। এটাকেই বলা হয় রশ্মি, সূর্য রশ্মি। দেখো সূর্য থেকে বেরোচ্ছে, কিন্তু এই সূর্য রশ্মি শেষ কোথায় হবে তার কোনো ঠিক আছে। আমি এখানে একটা ছাদ করা বাড়িতে আছি, তাহলে সূর্য রশ্মির একদম সরাসরি আলোটা উপরে শেষ হয়ে যাচ্ছে। আমি নিচে রাস্তার উপরে দাঁড়িয়ে আছি, আলোটা সরাসরি রাস্তার উপরে লাগছে। তাহলে যার কোনো এন্ড পয়েন্ট নেই, অর্থাৎ একটা প্রান্ত বিন্দু থাকে, সেটাকে কি বলে, রশ্মি বলে, একটা প্রান্ত। মতে একটি সরলরেখার দৈর্ঘ্য মাপা যায় না, কারণ সরলরেখার কি নেই, প্রান্ত বিন্দু নেই। এই যে যেমন রশ্মির একটা প্রান্ত বিন্দু থাকে, সরলরেখার কোনো কিন্তু প্রান্ত বিন্দু থাকে না। যেমন ধরো একটা হাইওয়ে, তোমাকে মাঝখানে দাঁড় করিয়ে দিই, তুমি দেখছো এদিকেও রাস্তা চলে গেছে, এদিকেও রাস্তা চলে গেছে, কোনো শেষ নেই। এটাকে বলা হয় রেখা, যার কোনো প্রান্ত বিন্দু নেই। যার একটা প্রান্ত বিন্দু থাকবে সেটাকে আমরা বলবো রশ্মি, যার কোনোই প্রান্ত বিন্দু থাকবে না তাদেরকে আমরা বলবো সরল রেখা। তো এর দাগে বিয়োগ করতে বলেছে, 3/7 5/14। বিয়োগ আমাদের কি করতে হয় না, আমরা প্রথমে দেখবো হরগুলো একই কিনা। এখানে দেখলাম হরগুলো একই নয়, তাহলে হরগুলোকে একই করব। কিভাবে একই করব,
লসাগু করে। কি করে একই করব? লসাগু করে। কাদের লসাগু? হরের লসাগু। তাহলে হরের যদি আমরা লসাগু করি কত আসবে বলো তো? 14 আসবে আমাদের লসাগু। এটা হচ্ছে প্রথম কাজ, যে হর যদি আলাদা থাকে তাহলে তাদের লসাগু করব। এবারে লসাগুকে হর দিয়ে ভাগ করে লবের সঙ্গে গুণ করতে হবে। লসাগুকে হর দিয়ে ভাগ করে লবের সঙ্গে 14 কে 7 দিয়ে ভাগ করলে 2, 2 এর সঙ্গে 3 গুণ করলে 6, 14 কে 14 দিয়ে ভাগ করলে 1, 1 এর সঙ্গে 5 গুণ করলে 5। তাহলে বিয়োগ করলে আমাদের কত উত্তর চলে আসবে? 1/14 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, 1/14 সঠিক উত্তর হয়ে যাবে। প্রত্যেকটা প্রশ্ন খুব বিস্তারিত ভাবে আমি সময় নিয়ে বোঝাবো। প্রত্যেকটা ক্লাস, তুমি যদি তোমার লক্ষ্য যদি হয়ে থাকে স্কুলের পরীক্ষাতে সম্পূর্ণ নাম্বার পাওয়া, তোমাকে কিন্তু প্রশ্ন বিচিত্রার প্রত্যেকটা গণিতের সমাধান খুব সুন্দর করে জানতে হবে। 2 এর দাগে চলে আসছে। প্রীতমের বাবা বাজার থেকে 1/4 কিগ্রা চাল, 2/5 কিগ্রা ডাল, 1/8 কিগ্রা আটা কিনেছেন। তিনি মোট কত কিগ্রা জিনিস কিনলেন? একদমই সহজ, যোগ করে দেব। মোট জানতে চেয়েছে, তাহলে চালের পরিমাণ, ডালের পরিমাণ এবং আটার পরিমাণ, এইগুলোকে আমরা কি করব? অ্যাড করব, যোগ। যোগ কিছুক্ষণ আগেই বললাম, যোগ এবং বিয়োগ। হর যদি একই না থাকে কি করব? তাদের লসাগু করব। তাদের কি করব? লসাগু করব। তাহলে প্রথমে 2 এ দিলে 2 2 এ 4, 2 4 এ 8, 5 তো যাবে না, আবার 2 এ দিলে 2 1 এ 2, 2 2 এ 4। তাহলে লসাগু, যেটাকে ইংরেজিতে এলসিএম বলে, কত আসবে বলো তো? 5 2 এ 10, 10 2 এ 20, 20 4 এ 40 আমাদের লসাগু আসবে। যেটা লসাগু আসবে সেটাকে আমরা নিচে লিখে দেবো। এরপরে নিয়ম কি বলেছিলাম? লসাগুকে হর দিয়ে ভাগ করে লবের সঙ্গে গুণ। লসাগুকে হর দিয়ে ভাগ করে লবের সঙ্গে, 40কে 4 দিয়ে ভাগ করলে 10, 10 এর সঙ্গে 1 গুণ করলে 10, 40কে 5 দিয়ে ভাগ করলে 8, 8 এর সঙ্গে 2 গুণ করলে 16, 40কে 8 দিয়ে ভাগ করলে 5, 5 এর সঙ্গে 1 গুণ করলে 5। তাহলে নিচে থাকলো 40, এই দিকটা আমাদের যোগ করে কত হচ্ছে বলো তো? 16 আর 10 এ 26, 26 আর 5 এ 31। তাহলে আমাদের উত্তর হয়ে যাবে 31/40 কিগ্রা, সঠিক উত্তর হয়ে যাবে। হয়ে গেল যোগ। 6 দাগের সরল আমি এখানেই করে দিচ্ছি। তাহলে 6/7 বাইরে আছে, থাকুক। এই দুজনকে যোগ করব, কিছুক্ষণ আগেই আমরা করলাম যে দুজনের লসাগু 14 আর 7 এর লসাগু কত হবে? 14। এরপরে নিয়ম, লসাগুকে হর দিয়ে ভাগ করে লবের সঙ্গে গুণ করব। 14 একে 14, 1 একে 1, 14 7 2 এ 14, 5 2 এ 10। তাহলে ওটা যোগ করলে কত আসে? 10 আর 1 যোগ করলে 11/14। আবার বিয়োগ, এই হরে কত আছে? 7 আর 14, তাহলে এদের লসাগু কত হবে? 14। 7 আর 14 লসাগু যেহেতু আগে করেছি আমি আর করছি না। 14কে 7 দিয়ে ভাগ করলে 2, 2 এর সঙ্গে 6 গুণ করলে 12, 14কে 14 দিয়ে ভাগ করলে 1, 1 এর সঙ্গে 11 গুণ করলে 11। তাহলে 12 থেকে 11 বাদ দিলে আমাদের কত আসবে? 1/14 চলে আসবে। ঠিক আছে, তাহলে আশা করি প্রত্যেকে খুব সুন্দর করে যোগ বিয়োগ যাই দিক না কেন ভগ্নাংশের ফাটিয়ে দেবে। ওকে, চলো গয়ের দিকে। একটি বর্গ ক্ষেত্রাকার ভূমির দৈর্ঘ্য 15 মিটার হলে ক্ষেত্রফল কত? তাহলে বর্গক্ষেত্রাকার ভূমির ক্ষেত্রফল অর্থাৎ এরিয়া কি করে বের করতে হয় আমি ইংরেজিতে লিখে দিয়েছি। ক্ষেত্রফল কি করে বের করতে হয়? না, বাহুকে বাহু দিয়ে গুণ করলে ক্ষেত্রফল আসে। যে কোনো বর্গাকার জমির যখন ক্ষেত্রফল বের করতে বলবে কি করবে? বাহুকে বাহু দিয়ে গুণ করবে। 15 আর 15 গুণ করলে 225। এককটা কিন্তু বারবার করে মাথার মধ্যে রাখবে, এই একক যদি ভুল লিখে দাও না, মাস্টার কিন্তু হাফ নাম্বার বা পুরো নাম্বারও কেটে নেবে তোমার পরীক্ষায়। একক ভালো করে মনে রাখবে, ক্ষেত্রফলের একক হবে বর্গ মিটার বা বর্গ সেন্টিমিটার, বর্গ একক হবে। ঠিক আছে, ছয়ের দাগের প্রশ্ন দেখো, চিত্র সহ সমান্তরাল সরলরেখা কাকে বলে? আমি ঘয়ের দাগের প্রশ্নটা লিখছি, একটু সময় নিয়ে। সমান্তরাল সরলরেখা অর্থাৎ দুটো রেখা পরস্পরকে, ধরো এই একটা রেখা আমি টানলাম,
ঠিক আছে, ওর নিচে আবার এই রকম একটা রেখা টানলাম। এদেরকেই কি বলে? সমান্তরাল সরলরেখা। দেখো সংজ্ঞা, এটা হচ্ছে চিত্র হয়ে গেল। সংজ্ঞা দিতে বলেছে, চিত্র সহ সরলরেখা কাকে বলে, সংজ্ঞা। তাহলে আমি একদম সুন্দর করে লিখছি, প্রত্যেকে একটু খাতার মধ্যে লিখে নেবে, ঠিক আছে। একই সমতলে অবস্থিত দুই বা ততোধিক, ততোধিক মানে কি? দুইয়ের বেশি, দুই বা ততোধিক সরল রেখা যদি একে অপরকে যদি একে অপরকে স্পর্শ না করে, যদি একে অপরকে স্পর্শ না করে এবং এদের মধ্যেকার লম্ব দূরত্ব সর্বদা সমান থাকে, তাদেরকে সমান্তরাল সরলরেখা বলে। হয়েছে? আমি একদম সুন্দর করে লিখে দিলাম, প্রত্যেকে এই ভিডিওটাকে পজ করে দিয়ে সংজ্ঞাটাকে তুলে নেবে, তাদেরকে সমান্তরাল সরলরেখা বলে। তোমরা ভিডিওটা দেখছো সুন্দর করে, এখন ভিডিওটাকে পজ করে দাও, দাঁড় করিয়ে দাও, এই এই অবস্থায় এবারে দাঁড় করিয়ে দাও, দিয়ে এবারে সংজ্ঞাটাকে তুলে নাও। তাহলে আমি বাম দিকে ছবি এঁকে দিলাম, ডান দিকে হচ্ছে আমি লিখে দিলাম সংজ্ঞা। একই সমতলে অবস্থিত দুই বা ততোধিক সরলরেখা যদি একে অপরকে স্পর্শ না করে এবং এদের মধ্যেকার লম্ব দূরত্ব, অর্থাৎ এই যে এখানেও দূরত্ব যতটা থাকবে এখানেও দূরত্ব ততটা থাকবে, সর্বদাই যে কথাটা বলা রয়েছে সর্বদাই সমান দূরত্ব থাকবে, তখন সেই দুটো সরলরেখাকে আমরা কি বলবো? বা দুইয়ের বেশিও থাকতে পারে, তাদেরকে আমরা বলবো সমান্তরাল সরলরেখা। ওকে, কুয়োতে চলে আসো, কি বলেছে? প্রদত্ত চিত্রে কতগুলি নাম দেওয়া সরল রেখাংশ আছে এবং সেগুলির নাম সহ উল্লেখ করো। সরল রেখাংশ মানে এইগুলো ইডি, এবং এগুলোকে লেখার আমি ধরন দেখিয়ে দিচ্ছি। দেখো, এই যে ই লিখলে ডি লিখলে, এগুলো যেহেতু সরল রেখাংশ, মাথায় এইরকম একটা আকার দেবে। হয়েছে? বহু ছেলে বন্ধু তোমার দেখবে এই রেখাটা দেবে না, তার জন্য মাস্টার কিন্তু নাম্বার কেটে নেবে। সিসি, সিবি, বিএ, এএফ, এফই, এগুলো তুমি এগুলো উল্টেও লিখতে পারো। আমি এ বি লিখেছি, আমি বি এ লিখেছি, তুমি এ বি লিখতে পারো। আমি সি বি লিখেছি, তুমি বিসি লিখতে পারো, কোনো সমস্যা নেই, দূরত্বটা একই। ঠিক আছে, বাড়ি থেকে স্কুলের দূরত্ব যা হবে স্কুল থেকে বাড়ির দূরত্ব একই হবে। এমন তো নয় যে আমি যখন বাড়ি থেকে স্কুলের দূরত্ব মাপছি একটা হচ্ছে, আবার যখন স্কুল থেকে বাড়ির দূরত্ব মাপছি তখন আলাদা হচ্ছে, এমন তো নয়। তাহলে বি থেকে সি এর দূরত্ব যা হবে সি থেকে বি এর দূরত্ব তাই হবে। যেহেতু এগুলো সরল রেখাংশ, মাথায় কিন্তু এই রকম রেখাটা দেবে, আমি যেমন করে দিয়েছি। হয়েছে? 1 2 3 4 5 6টা আমাদের সরল রেখাংশ চলে আসবে। ওকে, চলো পরবর্তী প্রশ্নে চলে আসো। 3 এর দাগে, একটি চৌবাচ্চায় 3/8 লিটার জল ছিল, কিছু পরে সেখান থেকে 8/25 লিটার জল খরচ হয়ে গেছে। খরচ হয়েছে মানে আমরা তাহলে কি করব? বিয়োগ করব। তাহলে 3/8 লিটার ছিল, 8/25 খরচ হয়েছে, তাই বিয়োগ করে দেব। আমি বালতি করে চৌবাচ্চায় 5/16 লিটার জল ঢাললাম, তাহলে ঢাললাম মানে কি? আবার যোগ করেছি, তাহলে খরচ মানে বিয়োগ, জল আবার ঢেলেছি মানে যোগ। তাহলে এইটা সমাধান করলেই আমাদের উত্তর চলে আসবে এখন চৌবাচ্চায় কত জল আছে। তাহলে যোগ বিয়োগ করব, আমি একসাথেই যোগ বিয়োগ করছি। 3টে 4টে যতগুলো ভগ্নাংশ থাকুক একসাথেই যোগ বিয়োগ করবে, এবং পদ্ধতি সেই একই, কি না হরগুলোর লসাগু করতে হয় প্রথমে। হর যদি একই না থাকে হরগুলোর লসাগু করবে। ঠিক আছে, তাহলে 2 এ দিলে 2 4 8 25,
এই 16 লিখে দিলাম, 2 8 16। আবার যদি 2 এ দিই, 2 2 এ 4, 25, 2 4 8, একদম 8 এ দিতে পারো, 2 1 এ 2, 25, 2 2 এ 4। তাহলে এইগুলোকে গুণ করলে আমাদের লসাগু চলে আসবে। কত আসবে? 25 2 এ 50, 50 আর 8 গুণ করলে আমাদের 400 চলে আসবে। তাহলে যেটা লসাগু এসছে সেটা আমি নিচে লিখে দিলাম। একবার মনে করার চেষ্টা করো, আমি কি কি বলেছিলাম, যে লসাগুকে হর দিয়ে ভাগ করে লবের সঙ্গে গুণ। তাহলে 400 কে যদি 8 দিয়ে ভাগ করো 50 আসবে, 50-এর সাথে 3 গুণ করলে 150। 400-কে তুমি যদি 25 দিয়ে ভাগ করো তাহলে 16 আসবে, 16 আর 8 গুণ করলে 144। তুমি 400-কে যদি 16 দিয়ে ভাগ করো তাহলে 25 আসবে, 25 আর 5 গুণ করলে 125। এবারে যোগ বিয়োগ, এইখানের যোগ বিয়োগটাই ছেলেমেয়েরা ভুল করে দেবে। আমরা তো এত বছর করছি, দেখছি যে যোগ চিহ্নের সংখ্যাগুলোকে আগে যোগ করতে হয়। যে 125 50-এর আগে যোগ চিহ্ন আছে, 125-এর আগে যোগ চিহ্ন আছে, ওই দুজনকে আগে যোগ করব, সেখান থেকে 144-কে বাদ দেব। কেউ যদি 144 আর 125 যোগ করে দেয় তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, কারণ 144-এর আগে বিয়োগ চিহ্ন আছে। তাহলে গুরুত্বপূর্ণ সহকারে কি মনে রাখবো, যে যোগ চিহ্ন আর বিয়োগ চিহ্ন যদি থাকে তাহলে যাদের যাদের মধ্যে যোগ চিহ্ন আছে তাদেরকে আগে যোগ করব, এখান থেকে বিয়োগ চিহ্নের সংখ্যাগুলোকে বাদ দেব। তাহলে 150 আর আমি যদি 125 যদি আমি যোগ করে দিই তাহলে কত আসবে? 275। কত আসবে? 275। এই 275 থেকে আমরা কি করব? 144 বাদ দেব। তাহলে বাদ দিলে আমাদের কত চলে আসবে? 100। কোথাও ভুল হচ্ছে নাকি গো, দেখো তো। 2 দিয়ে 4, 4 দিয়ে 8, 25 দিয়ে 50, 3 150। 25 যদি নেই তাহলে 2 দিয়ে 4 দিয়ে 8 দিয়ে 16, 16 আর 8-এ, এই 16 8-এ 144 লিখে দিয়েছি গো, 16 8-এ 144 লিখে দিয়েছি, 128। ঠিক আছে, এবারে 275 থেকে আমরা কি করে দেব? 128 বাদ দেব। তাহলে এখানে থাকবে 8, এটা 8, 128। এটা কত? 128। তাহলে এখান থেকে 8 7 15, 4 2 6 1 7 1, 147/400 চলে আসবে। হয়েছে? তাহলে এখন চৌবাচ্চায় কত লিটার জল আছে? 147/400 লিটার জল আছে। 147/400 লিটার জল রয়েছে। ক্লিয়ার? চলে আসছি পরবর্তী ক্ষয়ের দাগ। পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। সমান পরিসীমা বিশিষ্ট একটি আয়তাকার ও একটি বর্গাকার জমি আছে। আয়তাকার জমির দৈর্ঘ্য 40 মিটার ও প্রস্থ 20 মিটার। প্রতি মিটার বেড়ার জন্য 7 টাকা করে খরচ হলে বর্গাকার জমিটির চারপাশে বেড়া দিতে কত খরচ হবে আমাদের জানতে। ধরো এইরকম একটা আয়তাকার জমি আছে এবং এইরকম একটি বর্গাকার জমি, দুজনেরই কি সমান হবে বলে দিয়েছে? দুজনেরই পরিসীমা সমান হবে। ঠিক আছে, দেখো বলেছে সমান পরিসীমা বিশিষ্ট, তাহলে প্রথমটার পরিসীমা যা হবে দ্বিতীয়টার পরিসীমাও তা হবে। এবারে দেখো এই আয়তাকার জমির দৈর্ঘ্য জানি 40 মিটার, প্রস্থ জানি 20 মিটার। তাহলে আগে আমি পরিসীমা বের করে নেব, পেরিমিটারটা আগে বের করে নেব। পরিসীমা কি করে বের করতে হয়? একদম শুরুতেই বললাম যে আয়তাকার জমির পরিসীমা বের করতে হলে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটাই করতে হয়। তাহলে এটা করলে আমাদের কত আসবে? 40 আর 20 যোগ করলে 60, 60 আর 2 গুণ করলে 120 মিটার। এটা কি এলো? এটা আয়তাকার জমির পরিসীমা এসছে। তাহলে আয়তাকার জমির পরিসীমা যা হবে বর্গাকার জমির পরিসীমাও সেটাই হয়ে যাবে, কারণ প্রশ্নে বলেছে দুজনের পরিসীমা সমান। তাহলে আয়তাকার জমির পরিসীমাও 120 মিটার হবে। পরিসীমা মানে কি? এই যে ধারটা, এই যে পুরো ধারটা, এটাকেই বলা হয় পরিসীমা, এটাকেই বলা হয় পরিসীমা।
আচ্ছা, প্রতি মিটারে বেড়ার জন্য, আচ্ছা বেড়া আমরা কোথায় দিই? আমরা কিন্তু সর্বদা যে কোনো জমির এই ধারগুলোতে বেড়া দিই, তাই না? আমরা তো আর ভেতরে এইরকম করে, আমার একটা জমি আছে, বাগান আছে, তার চারপাশটাকে ঘেরার জন্য আমরা বেড়া দিই। তাহলে বেড়া দিতে খরচ আছে। কত খরচ? প্রতি মিটারে 7 টাকা। তাহলে আমাকে কত মিটারে বেড়া দিতে হবে? আমার পরিসীমা হচ্ছে 120 মিটার, এরকম লিখবে পরীক্ষাতে ভাষাতে। অতএব বর্গাকার জমির পরিসীমা, এরকম সুন্দর করে পরীক্ষাতে লিখবে, তাহলে পুরো নাম্বার দেবে। বর্গাকার জমির পরিসীমা 120 মিটার। অতএব বেড়া দিতে খরচ, বেড়া দিতে খরচ আমরা কি করব, 120 কে 7 দিয়ে গুণ করে দেব, কারণ প্রত্যেক মিটারে 7 টাকা করে খরচ হবে বলেছে। তাহলে 120 মিটারে কত খরচ হয়ে যাবে? 12×7 = 84, 847 টাকা খরচ। তাহলে প্রথমে আয়তাকার জমির পরিসীমা বের করব। আয়তাকার জমির যেটা পরিসীমা হবে সেটাই হবে বর্গাকার জমির পরিসীমা, কারণ দুটো জমির পরিসীমা সমান বলেছে প্রশ্নে। এবার এই পরিসীমাকে 7 দিয়ে গুণ করে দিলে বেড়া দেওয়ার খরচ পেয়ে যাবে। পরবর্তী সরল, চলো 10 গুণ, আমরা সরল যে পদ্ধতিতে করি, কি পদ্ধতি? ফি বদমাস পদ্ধতি। তাহলে 10, 5 যোগ, প্রথমে আমাদের কি গো, প্রথম বন্ধনী, প্রথম বন্ধনীর মধ্যে কি আছে? বিয়োগ আছে। 5 থেকে 2 বাদ দিলে কত হবে? 3। দ্বিতীয় বন্ধনী শেষ, বাইরে 3। চলো, এবারে প্রথম বন্ধনীর পরে আমাদের দ্বিতীয় বন্ধনীর কাজ। 10 থেকে 3 বাদ দিলে 7, এরপরে কোনো চিহ্ন নেই, গুণ চিহ্ন দেব। এর 10 গুণ 6, 5, 7 আর 3 গুণ করলে 7 3 21, 10 গুণ 6, 21 আর 5 যোগ করলে 26। এবারে গুণ 10 আর 6 গুণ করলে 60, 60 থেকে 26 বাদ দিলে আমাদের কত হয়ে যাবে? 34 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। ওকে, 60 থেকে 26 বাদ দেব, দিলে 34 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। চলো, তাহলে তোমাদের পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে প্রথম স্কুল রয়েছে গণিতের, সেই স্কুলের শেষ অঙ্ক কি বলেছে দেখো। নাফিসা 2 ঝুড়ি আম বিক্রি করার জন্য বাজারে গেছে। ভালো কথা, 2 ঝুড়ি আম নিয়ে গেছে। প্রথম ঝুড়িতে 15.825 কিগ্রা আম আছে, দ্বিতীয় ঝুড়িতে 18.327 কিগ্রা, অর্থাৎ দ্বিতীয় ঝুড়িতে বেশি আম আছে। এবারে সারাদিন ধরে আম বিক্রি করছে, এবারে একটা সময় বাজার শেষ হয়ে গেছে। সে দেখলো যে সমস্ত যারা কেনাকাটার ছিল চলে গেছে, এখনো তার ঝুড়িতে আম কিন্তু কিছু থেকে গেছে, অর্থাৎ সবগুলো বিক্রি হয়। কতটা থেকে গেছে? প্রথম ঝুড়িতে 2.178 কিগ্রা, দ্বিতীয় ঝুড়িতে 5.188 কিগ্রা আম পড়ে। তাহলে কত আম বিক্রি হয়ে গেছে? তাহলে প্রথমে আমি দেখবো নিয়ে গিয়েছিল কত আম, আমি যোগ করে দেব। 15.825 এবং 18.387 যোগ করে দেব। 7 5 12, 2 হাতে 1, 8 2 10 1 11 1 হাতে 1, 8 4 12, 2 হাতে 1, 8 6 14 4 হাতে 1, অর্থাৎ 34.212 কিগ্রা আম দুটো ঝুড়ি মিলিয়ে সে কিন্তু বাজারে নিয়ে গিয়েছিল নাফিসা। এবারে এখন তার কাছে কত আম থেকে গেছে, কত আম থেকে গেছে দুটোকে যোগ করে দেব। তাহলে প্রথম ঝুড়িতে থেকেছে 2.178 কিগ্রা, দ্বিতীয় ঝুড়িতে থেকে গেছে 5.188 কিগ্রা। তাহলে আমি যদি যোগ করি 8 8 16 6, 8 8 16 6, এখানে হচ্ছে 3, 5 2 7, 7.366 কিগ্রা আম কিন্তু এখনো তার ঝুড়িতে থেকে গেছে। তাহলে কতটা বিক্রি হয়েছে? আমরা কি করব, এই 34.212 কিগ্রা থেকে 7.366 কিগ্রাকে আমরা বাদ দেব। তাহলে 12 থেকে 6 বাদ দিলে 6, 10 থেকে 6 বাদ দিলে 4, এখানে 1 রয়েছে, 11 থেকে 3 বাদ দিলে 8, এই দিকটায় 3 রয়েছে, 13 থেকে 7 বাদ দিলে 6, এখানে রয়েছে 2। তাহলে এখন আমাদের উত্তর হয়ে যাবে 26.846 কিগ্রা। এই কাজটা করার পরে শেষে এইরকম ভাষা লিখবে, অতএব
সে মোট কত কিগ্রা আম বিক্রি করলো, অতএব নাফিসা মোট 26.846 কিগ্রা আম বিক্রি করলো ব্যাস, এইটা লিখে দিলে অঙ্ক সম্পূর্ণ হলো। তোমার যত নাম্বার রয়েছে এই অঙ্কের জন্য তুমি পেয়ে যাবে। ওকে, তাহলে প্রথম স্কুলের গণিত কিন্তু আমরা খুব সুন্দর করে বিস্তারিত ভাবে শিখে ফেললাম। যার যা কিছু বলার আছে প্রত্যেকেই কমেন্টে জানাবে, প্রত্যেকে আমাদের ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকবে, যে যখনই এই প্রশ্ন বিচিত্র সংক্রান্ত কোনো ক্লাস আমাদের ইউটিউবে আপলোড হবে তার লিঙ্ক কিন্তু আমরা আমাদের ওই ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে দিয়ে দেবো। ফলে তোমরা কিন্তু খুব সহজেই বুঝতে পেরে যাবে যে কোন দিন স্যার কোন ক্লাস আপলোড করবে। ওকে, তাহলে খুব সুন্দর করে প্র্যাকটিস করো, কিছু বলার থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে। চলো, দেখা হবে আগামী স্কুল নিয়ে, দ্বিতীয় স্কুল নিয়ে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। আজকের ক্লাস এখানেই শেষ করছি।